আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস সংবাদে। এই সংবাদের সাথে আছি আমি খায়রুল বাশার। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করলে 50 মিলিয়ন ইউরো পুরস্কার দেবে ইরান, সংসদে বিল নিয়ে পর্যালোচনা। কঙ্গো উগান্ডায় ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ায় বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ছড়িয়ে পড়ছে সংক্রমণ। নিউ ইয়র্কের 3 পাবলিক লাইব্রেরির জন্য প্রায় $32 মিলিয়ন বরাদ্দ, এ খাতে মোট বাজেট $530 মিলিয়ন উন্নীত। এবং যৌন হেনস্থার অভিযোগে ভারতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে বন্দি ভাগীরথ গ্রেপ্তার, শিশু যৌন অপরাধ সুরক্ষা আইনে মামলা। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে বিস্তারিত আয়োজন। ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দুদেশের মধ্যে। ইরানের শীর্ষ নেতা ও সামরিক কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করলে 50 মিলিয়ন ইউরো পুরস্কার দেওয়ার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে ইরানে। বিস্তারিত পান্না আক্তারের রিপোর্টে। ইরানের শীর্ষ নেতা ও সামরিক কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করলে 50 মিলিয়ন ইউরো পুরস্কার দেওয়ার প্রস্তাব নিয়ে ব্যাপক আলোচনা চলছে ইরানে। দেশটির পার্লামেন্টে এ নিয়ে একটি বিল পর্যালোচনা করছে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, মার্চে যুদ্ধ শুরুর পর থেকেই কয়েকটি পাল্টা পদক্ষেপের বিল তৈরি করা হয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ইসরায়েলের প্রধানমন্ত্রী ও সেনকম কমান্ডারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইরানের অধিকার। বিলে বলা হয়েছে, কেউ যদি এই মিশন সফল করতে পারে তাহলে সরকার তাকে 50 মিলিয়ন ইউরো পুরস্কার দেবে। এর আগে মার্চ মাসে ইরানের ফোনে একটি গণ SMS পাঠানো হয়। সেখানে ট্রাম্পকে হত্যার আন্তর্জাতিক প্রচারণাতে সমর্থন জানাতে মানুষকে আহ্বান করা হয়। তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম দিতবানে ইরান জানায়, এতে প্রায় 2,90,000 মানুষ সমর্থন দিয়েছেন এবং প্রতিশ্রুত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে $25 মিলিয়ন। এদিকে ফেব্রুয়ারিতে ব্রুকলিন আদালতে দেখানো এক গোপন ভিডিওতে ইরান সংশ্লিষ্ট এক ব্যক্তিকে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা নিয়ে কথা বলতে দেখা যায়। পরে নভেম্বরে মার্কিন বিচার বিভাগ জানায়, নির্বাচনের আগে ট্রাম্পকে হত্যার একটি পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। ওই ঘটনায় ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। উল্লেখ্য, 2020 সালে কাশেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই ট্রাম্প নিয়মিতভাবে ইরানের পক্ষ থেকে হুমকির মুখে রয়েছেন। পান্না আক্তার, চ্যানেল আই। স্থবির হয়ে পড়া যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা এগিয়ে নিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি দুদিনের সফরে ইরান গেছেন। তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে বার্তা সংস্থা AFP জানিয়েছে, তেহরান বিমানবন্দরে পৌঁছলে পাকিস্তানি মন্ত্রীকে অভ্যর্থনা জানান ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার। এর আগে 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। 11 ও 12 এপ্রিল ইসলামাবাদে দুদেশের প্রতিনিধিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনাও হয়। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সামরিক শাখার প্রধান ইজ-আল-দিন আল-হাদ্দাদ নিহত হয়েছেন। হাদ্দাদের পর তার স্ত্রী কন্যাও ইসরায়েলি হামলায় নিহত হন বলে নিশ্চিত করেছে হামাস। ওদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 24 ঘন্টার উপত্যকায় ইসরায়েলের হামলায় অন্তত 13 জন নিহত হয়েছেন। সৈকত দেবনাথের রিপোর্ট। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার প্রধান ইজ-আল-দিন আল-হাদ্দাদকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীও জানিয়েছে, গাজা সিটিতে চালানো বিমান হামলায় হাদ্দাদ নিহত হন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে গাজা যুদ্ধের অন্যতম স্থপতি উল্লেখ করে বলেন, হামাসের এই নেতাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকার 60% এলাকা ইসরায়েল নিয়ন্ত্রণ করছে বলেও দাবি করেছেন তিনি। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় গাজা উপত্যকায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। গত বছরের 11 অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা 800 ছাড়িয়েছে। সৈকত দেবনাথ, চ্যানেল আই। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাস পরিস্থিতিকে জনস্বাস্থ্যের জন্য বৈশ্বিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, প্রতিবেশী দেশগুলোতে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার উচ্চ ঝুঁকি রয়েছে। ইতোমধ্যে সীমান্ত পেরিয়ে সংক্রমণ ছড়িয়ে পড়ার কয়েকটি ঘটনা নথিভুক্ত হয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন দেশকে জাতীয় দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সক্রিয় করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সীমান্ত গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সড়কে স্বাস্থ্য পরীক্ষা জোরদারে পরামর্শ দিয়েছে। ইবোলা ভাইরাসে এ পর্যন্ত কঙ্গোতে অন্তত 80 জন মারা গেছেন। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। সাম্প্রতিক সময়ে কিউবার উপর যুক্তরাষ্ট্রের চাপ দেশটিতে মার্কিন হস্তক্ষেপের আশঙ্কা তৈরি করেছে। ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান এবং কিউবার উপর অতিরিক্ত নিষেধাজ্ঞার ফলে দুদেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। কিউবার উপর ওয়াশিংটনের তীব্র চাপ ইতোমধ্যে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলেছে। জ্বালানি তেলের সংকট সহ অর্থনৈতিক মন্দায় দেশটি কার্যত স্থবির হয়ে পড়েছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কিউবা সরকারের ওপর মার্কিন চাপ অব্যাহত রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লাইট রাডার 24 এর তথ্য বিশ্লেষণ করে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারি মাস থেকে মার্কিন বাহিনী কিউবার উপকূলে গোয়েন্দা বিমানের চলাচল উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবায় সামরিক অভিযানের সিদ্ধান্ত নেন, তাহলে 1962 সালের পর সেটি হবে দুদেশের মধ্যে সবচেয়ে বড় উত্তেজনা ও সংঘাতময় পরিস্থিতি। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র হাভানার ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করে। এ পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে কিউবা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যার উদ্দেশ্যে এটি সাধারণ মানুষের ওপর সামগ্রিক শাস্তি। বর্তমানে দ্বীপটি ক্রমবর্ধমান মানবিক সংকটেরও সম্মুখীন। সংকটের জন্য কিউবার সরকারি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধকে দায়ী করেছেন। কিউবা সরকার অভিবাসন, মাদক পাচার এবং কিউবান মার্কিনীদের জন্য বিনিয়োগের বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা করতে প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে। কিন্তু কিউবার সার্বভৌমত্ব নিয়ে আপোষ করতে রাজি নয় দেশটি। এসবের মধ্যে ধস নেমেছে কিউবার পর্যটন শিল্পে। প্রেসিডেন্ট ট্রাম্প কিউবায় সামরিক অভিযানের বিষয়ে বারবার আগ্রহ দেখাচ্ছেন। And he comes from originally a place called Cuba, which we will be taking over almost immediately. তিনি বলেছেন, ইরান থেকে যুক্তরাষ্ট্রে ফেরা একটি বিমানবাহী রণতরী উপকূলে মোতায়েন করা হতে পারে। We'll have one of our big, maybe the USS Abraham Lincoln aircraft carrier, the biggest in the world. We'll have that come in. সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে ইউএসএ সংবাদ।
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের সামরিক ভান্ডারে ব্যাপক চাপ তৈরি করেছে। যুদ্ধে তেহরানে কৌশলী অবস্থান ওয়াশিংটনকে চড়া মূল্য দিতে বাধ্য করেছে। ফলে বিলিয়ন ডলার খরচ করার পর ডোনাল্ড ট্রাম্পকে কার্যত খালি হাতে পিছু হটতে হচ্ছে। এই বিপর্যয়ের মধ্যে মার্কিন নীতি নির্ধারকদের অদূরদর্শিতাকে দায়ী করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন লুৎফুর রহমান সোহাগ। ফেব্রুয়ারিতে ইরানে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করে তখন অনেকেই এমন ধারণা করেছিলেন যে সহজেই তেহরান মার্কিন কবজায় চলে আসবে। সামনে ছিল ভেনেজুয়েলায় ক্ষমতা পরিবর্তনের টাটকা উদাহরণ। প্রথম দিনই আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের শীর্ষ নেতৃত্বকে হত্যা করতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র। কিন্তু পরে যুদ্ধের বাস্তবতা এমন সরল পথে হাঁটেনি। যত সময় গিয়েছে ততই পরিস্থিতির নিয়ন্ত্রণ চলে গেছে ইরানের হাতে। মাঝে কারি ডলারের ক্ষতির মুখে পড়তে হয়েছে ওয়াশিংটনকে। পেন্টাগন বলছে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে ৩.৫ লাখ কোটি টাকার বেশি। সমালোচকদের দাবি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি। মার্কিন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ইডি কেস দাবি করেছেন ইরানের সঙ্গে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অন্তত ৩৯টি সামরিক বিমান ধ্বংস হয়েছে, ক্ষতি হয়েছে আরও 10টি বিমান। শুধু সংখ্যাগত পরিসংখ্যান নয়, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ভাবমূর্তির। তেহরানের কৌশলের কাছে খুঁচট খেয়েছে ওয়াশিংটনের অপরাজেয় ভাবমূর্তি। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের জন্য যুদ্ধক্ষেত্র ছেড়ে যাওয়া যেমন লজ্জার, তেমনি যুদ্ধ চালিয়ে যাওয়া হবে বিপজ্জনক। বিশ্লেষকরা বলছেন ইরানের প্রযুক্তি ও সামরিক সক্ষমতা সম্পর্কে সঠিক ধারণা না থাকায় যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভরাডুবি হয়েছে। শেষ পর্যন্ত এই যুদ্ধ মার্কিন আধিপত্য টিকিয়ে রাখার একটি নিরর্থক প্রচেষ্টায় পরিণত হতে যাচ্ছে। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই। বছরের পর বছর ধরে চলা বাজেট অনিশ্চয়তার অবসান হলো। নিউ ইয়র্ক সিটি 3টি প্রধান পাবলিক লাইব্রেরির জন্য এলো ঐতিহাসিক ঘোষণা। 2027 অর্থবর্ষের নির্বাহী বাজেটে লাইব্রেরিগুলোর জন্য স্থায়ীভাবে $31.7 মিলিয়ন বরাদ্দ নিশ্চিত করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোরান মামদানি। এই নতুন তহবিলে শহরের গ্রন্থাগারগুলোর মোট বাজেট দাঁড়িয়েছে প্রায় $530 মিলিয়ন। নিউ ইয়র্কবাসীর জন্য, বিশেষ করে যারা প্রতিদিন লাইব্রেরির উপর নির্ভর করেন, তাদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর। মামদানি বলেন, লাইব্রেরিগুলো কেবল বই পড়ার জায়গা নয়, এগুলো এমন এক আশ্রয়স্থল যেখানে মানুষ কাজের সন্ধান করে, তাপপ্রবাহের সময় স্বস্তি পায় এবং সামাজিক বন্ধন গড়ে তোলে। It is a pleasure to be here alongside partners, whether it be the Deputy Speaker, whether it be the heads of public library systems, because we are all here with an understanding of the value of these kinds of institutions. No matter how much money you make, what language you speak, or where you live in the 5 boroughs, New York City's 220 library branches are for you. নাইজেরিয়া, যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া সেনাদের অভিযানে ইসলামিক স্টেট আইএসের জ্যেষ্ঠ কমান্ডার আবু বিলাল আল মিনুকি নিহত হয়েছেন। তিনি আইএসের বৈশ্বিক সেকেন্ড ইন কমান্ড ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তার নির্দেশে মার্কিন বাহিনী ও নাইজেরিয়া সশস্ত্র বাহিনী সুপরিকল্পিত অভিযান পরিচালনা করেছে। দেশটিতে খ্রিস্টানদের উপর নির্যাতনের অভিযোগও করেছেন তিনি। কানাডার বৃহত্তম শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী গোষ্ঠীর সদস্যরা সম্প্রতি যুক্তরাষ্ট্রে গিয়ে উগ্র ডানপন্থী সংগঠনগুলোর সঙ্গে প্রশিক্ষণ ও বৈঠকে অংশ নিয়েছে বলে জানিয়েছেন কানাডার গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম সিবিসি নিউজ। সংবাদ মাধ্যমটি এক ভিজুয়াল তদন্তে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী কানাডা ভিত্তিক সেকেন্ড সানস কানাডা নামের সংগঠনের সদস্যরা গত মার্চে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও সাউথ ক্যারোলিনায় গিয়ে বিভিন্ন অ্যাক্টিভ ক্লাবের সদস্যদের সঙ্গে প্রশিক্ষণ নেয়। তারা সাক্ষাৎ করে রবার্ট র্যান্ডোর সঙ্গেও, যিনি আন্তর্জাতিকভাবে উগ্র ফ্যাসিবাদী অ্যাক্টিভ ক্লাব আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে ছড়ানো কিছু ছবিতে দেখা যায় মুখ আড়াল করা কয়েকজন ব্যক্তি রবার্ট র্যান্ডোর সঙ্গে দাঁড়িয়ে আছেন। সিবিসি তাদের কয়েকজনকে সেকেন্ড সানস কানাডার সদস্য হিসেবে শনাক্ত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কানাডা ও যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ আধিপত্যবাদী গোষ্ঠীগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এবারে অন্যান্য সংবাদ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 8 জন নিহত এবং 32 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার বিকেলে রাজধানীর আসোক ডিং ডায়েং সড়কে
মাক্কাসান এয়ারপোর্ট রেলওয়ে লিংক স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। রামানয় মোড় ও আশোক পেশবুড়ি মোড়ের মাঝামাঝি এলাকায় একটি মালবাহী ট্রেনের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এ সময় আশেপাশে থাকা বেশ কয়েকটি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘর্ষের পরপরই যাত্রীবাহী বাসটিতে ভয়াবহ আগুন ধরে যায়। ঘটনাস্থলে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। উপপরিবহন মন্ত্রী সেরিফাং আংসাকুল ফিয়াত বলেছেন, প্রাথমিক প্রতিবেদন থেকে জানা যায় বাসটি সরাসরি রেল লাইনের ক্রসিংয়ে থেমেছিল এবং শিপিং কন্টেনার বহনকারী ট্রেনটি ব্রেক করতে না পারায় দুর্ঘটনাটি ঘটে। যৌন হেনস্থার অভিযোগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলে বন্দি ভাগীরথকে গ্রেপ্তার করেছে তেলেঙ্গানা পুলিশ। এর আগে গ্রেপ্তার এড়াতে করা আবেদন খারিজ করে দেন তেলেঙ্গানার হাইকোর্ট। শনিবার সঞ্জয় কুমার জানান, 17 বছর বয়সী এক মেয়েকে যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত তার 25 বছর বয়সী ছেলেকে তিনি নিজেই পুলিশের কাছে সোপর্দ করেছেন। এক্সে দেয়া পোস্টে সঞ্জয় কুমারের তদন্ত পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। বন্দি ভাগীরথের বিরুদ্ধে শিশু যৌন অপরাধ সুরক্ষা আইনে মামলা হয়েছে। হজ মৌসুমকে সামনে রেখে 1448 হিজরি সালের হজের সময়সূচি বা ক্যালেন্ডার প্রকাশ করেছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। ক্যালেন্ডারে জানানো হয়েছে আগামী 31শে মে থেকে আবারও ওমরা ভিসা ইস্যু করা শুরু ও 1 সেপ্টেম্বর ভিসা ইস্যুর শেষ সময় নির্ধারণ করা হয়েছে। আগামী 1 জুন থেকে পবিত্র মক্কায় প্রবেশ এবং নুসুক অ্যাপের মাধ্যমে ওমরা পারমিট বা অনুমতিপত্র যুক্তরাষ্ট্রভিত্তিক স্বনামধন্য ল ফার্ম রাজু ল ইউরোপে তাদের কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে পর্তুগালে আনুষ্ঠানিকভাবে নতুন শাখা উদ্বোধন করেছে। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করলে 50 মিলিয়ন ইউরো পুরস্কার দেবে ইরান, সংসদে বিল নিয়ে পর্যালোচনা। কঙ্গো উগান্ডা ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ে, বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ছড়িয়ে পড়ছে সংক্রমণ। নিউ ইয়র্কের 3 পাবলিক লাইব্রেরির জন্য প্রায় $32 মিলিয়ন বরাদ্দ, এ খাতে মোট বাজেট $530 মিলিয়ন উন্নীত। এবং যৌন হেনস্থার অভিযোগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে বন্দি ভাগীরথ গ্রেপ্তার, শিশু যৌন অপরাধ সুরক্ষা আইনে মামলা। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো এপ্রিলেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। এতক্ষণ প্রবাস সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।